আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডেল্টা ফার্মা প্রেজেন্স স্বাস্থ্য আলাপনে নতুন একটি পর্বে। আপনাদের সাথে পাওয়ার্ড বাই লিনাটিন এম এবং ইমফাজিন M500, সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড। অনুষ্ঠানটির সঞ্চালনে থাকছে আমি সালমা সাথী খান। ডায়াবেটিক শব্দটি শুনেনি হয়তো খুব কম মানুষই আছে। বর্তমান যুগের আধুনিক যে জীবনধারা আমরা জীবনযাপন করছি, সেই যুগে ডায়াবেটিক্স কিন্তু অত্যন্ত ভয়াবহ একটি রোগ হিসেবে বারবার প্রমাণ করছে নিজেকে। এর ভয়াবহতা বর্তমানের যে পরিসংখ্যানটি রয়েছে সেটি যদি আমরা একটু বিচার করি তাহলে কিন্তু বোঝা যাবে। সারা বিশ্বে প্রায় 42 কোটি লোক কিন্তু ডায়াবেটিক্সে আক্রান্ত এবং বাংলাদেশের সংখ্যা কিন্তু প্রায় 73 লাখের কাছাকাছি। বোঝাই যাচ্ছে যে ডায়াবেটিস কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে পারে এবং আজকে আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিক্সের জটিলতা এবং এর চিকিৎসা ও করণীয় এই বিষয়টি নিয়ে। এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন অত্যন্ত দক্ষ একজন চিকিৎসক, যিনি দীর্ঘদিন ধরে এই বিষয়ের উপর কাজ করে আসছেন। আমাদের সাথে আছেন ডক্টর শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ডায়াবেটিক্স ও হরমোন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। আমি সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে প্রথমেই স্যার অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার প্রতি যে আপনি আপনার এই ব্যস্ত সময় থেকে আমাদের দর্শকদের জন্য কিছুটা সময় বের করেছেন। জি, আমি রাজ টিভিকে এবং ডেল্টা ফার্মাকেও একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই সকল কিছুই আসলে দর্শকদের জন্য, তারা যদি উপকৃত হন তাহলে তো আমাদের আনন্দ বেশি হবে। হ্যাঁ স্যার, সেই সাথে আমি ডেল্টা ফার্মাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা সবসময় এই বিষয়টির সাথে কাজ করে আসছেন। জি স্যার, আজকে যেহেতু আমরা কথা বলছি, আজকে আমাদের বিষয়টি হচ্ছে ডায়াবেটিক্সের জটিলতা, চিকিৎসা ও করণীয়। আমি জানি যে ডায়াবেটিক্স সম্পর্কে হয়তো আমাদের দেশে অনেক মানুষই জানে যে ডায়াবেটিক্সের সবকিছু ব্যাপারেই, কিন্তু প্রথমেই আমি যদি আপনার কাছে স্যার জিজ্ঞেস করি যে আমাদের সাধারণ দর্শকদের জন্য যে ডায়াবেটিক্স বলতে আসলে কি বোঝায়। জি, আপনি ঠিকই বলেছেন, কিন্তু অনেকেরই কিন্তু ধারণা আছে। তবুও যেহেতু ডায়াবেটিস নিয়ে আলোচনা, তবুও শুরুতে একটু বলে নেওয়া ভালো। যাদের ক্ষেত্রে একটু কনফিউশন আছে সেটা দূর হতে পারে। যদি কোনো কারণে রক্তের গ্লুকোজ বেড়ে যায় এবং বেড়ে গিয়ে যদি যা করা উচিত সেটা কমাবার জন্য না করা হয়, তাহলে সেটা বেড়েই থাকে, তাহলে সেটাকে ডায়াবেটিস বলা হবে। তো এখানে বেড়ে যাওয়ার কারণের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হলো ইনসুলিনের ঘাটতি। আরেকটা হলো ইনসুলিনের ঘাটতির সাথে কারো কারো ইনসুলিনের কাজ করার সুযোগটা কমে যায়, ইনসুলিনের রেজিস্ট্যান্স বলে সেটা। তো এটা দিয়েই কিন্তু একই সাথে ডায়াবেটিসের ক্লাসিফিকেশনটাও হয়ে যায়। যাদের ডায়াবেটিসের ঘাটতিটা, মানে ইনসুলিনের ঘাটতিটাই ডায়াবেটিস হবার কারণ, তারা হলো টাইপ 1 ডায়াবেটিস, যেটার সংখ্যা বাংলাদেশে অন্য অনেক দেশের তুলনায় কম। আর যাদের একই সাথে ইনসুলিনের ঘাটতি আছে, আবার যে পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে সেটাও ঠিকঠাক মতো কাজ করতে পারছে না, সেটা এই যোগফল ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, সেটাকে টাইপ 2 ডায়াবেটিস বলা হচ্ছে। বাংলাদেশে প্রায় 98% ডায়াবেটিসের রোগী এই টাইপ 2 ডায়াবেটিস অথবা এর কাছাকাছি যে টাইপগুলো আছে তার মধ্যে পড়ে যাবে। স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। এই ফাঁকে দর্শকদের জন্য বলতে চাচ্ছি যে দর্শক, আজকে আমরা কথা বলছি ডায়াবেটিক্স নিয়ে, ডায়াবেটিক্সের জটিলতা, চিকিৎসা ও করণীয় নিয়ে। আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন থাকে, আমাদের সাথে আমাদের বিশেষজ্ঞ উপস্থিত আছেন, আপনাদের প্রশ্নটি আপনারা করতে পারেন। আমরা চেষ্টা করব এই বিষয়টি নিয়ে আলোচনা করার মাধ্যমে আপনার উত্তরটি তুলে ধরার জন্য। স্যার, আপনি বলছিলেন যে টাইপ 1 টাইপ 2, আমরা জানি যে ডায়াবেটিক্সের দুটি ধরন আছে, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। স্যার, এই দুটি ডায়াবেটিস সম্পর্কে যদি একটু ধারণা দিতেন আমাদেরকে। জি, টাইপ 1 এর ক্ষেত্রে যেটা বললাম যে শরীরের ভিতর থেকে, মানে আসলে ইনসুলিন তৈরি হচ্ছে তো বিটা কোষ, অগ্ন্যাশয় থেকে, প্যানক্রিয়াসের বিটা কোষ থেকে। এটা সাধারণত অটো ইমিউনিটি বা এই ধরনের কোনো রোগ এর কারণে বিটা কোষটা ওই অংশটুকু, শুধু এখানে কিন্তু ইনসুলিন তৈরি হয় সেটা না, অন্যান্য কোষগুলো দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয় এবং অতি দ্রুত ইনসুলিনের ঘাটতি দেখা দেয়।
ঘাটতির কারণে ব্লাড সুগার বেড়ে যায় এবং এখানে তীব্র লক্ষণ দেখা দেয়। এবং এই ক্ষেত্রে যে জিনিসটা খুব মাথায় রাখা দরকার সেটা হলো এদেরকে সাথে সাথে সন্দেহ হওয়ার সাথে সাথে যদি আমরা ইনসুলিন দিয়েই চিকিৎসা শুরু না করি তাহলে রোগীকে বাঁচানো খুব মুশকিল। সৌভাগ্যবশত বাংলাদেশে এই রোগীর সংখ্যা কম। সৌভাগ্যবশত বলছি এই কারণে এদের শুরু থেকেই একদম প্রথম দিন থেকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হবে এবং সেটা এদের এই টাইপ 1 ডায়াবেটিসের রোগীদের সাধারণত বয়স একটু কম থাকে। তাহলে একটা খুব কম বয়সী বাচ্চাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা, তারপরে একই সাথে খাদ্য ব্যবস্থাপনা, সেটা আমরা একটু পরে হয়তো ডিটেইলস আলোচনা করব। শারীরিক শ্রমের নিয়মগুলো বুঝিয়ে মানানো একটা পরিবারের জন্য বিশাল একটা চাপ এবং ব্যয়বহুল চিকিৎসা। তো সেটা হলো টাইপ 1। বাংলাদেশে একটু কম, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো বিশেষ করে নরওয়ে, ওদিকে ফিনল্যান্ড, সুইডেন, তারপরে নিউজিল্যান্ডের, এই অস্ট্রেলিয়ার কাছাকাছি এইগুলা দেশগুলোতে কোথাও কোথাও 18, 19, 20, 25% পর্যন্ত টাইপ 1 ডায়াবেটিস আছে। বাংলাদেশে যেটা আছে সেটা প্রধানত টাইপ 2। এর সাথে আমাদের বাংলাদেশে গর্ভকালীন ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি। পৃথিবীতে সর্বোচ্চ যাদের সেটা হলো সংযুক্ত আরব আমিরাত এবং ভূমধ্যসাগরীয় এলাকা, তারপরেই কিন্তু বাংলাদেশ সর্বোচ্চ ক্যাটাগরিতে আছে গর্ভকালীন ডায়াবেটিসের। এখন টাইপ 2 ডায়াবেটিসটা নিয়ে আমাদের বেশি ভাবতে হবে, কারণ বাংলাদেশের প্রায় 98% রোগী এই ধরনের, এবং এরা দীর্ঘদিন বেঁচে থাকবে এবং বিভিন্ন বয়সে হচ্ছে। আগে অন্যান্য দেশে বিশেষ করে এখনো ভাবে যে টাইপ 2 ডায়াবেটিস প্রধানত বেশি বয়সে হবে। কোনো দেশ তাদের জনগণের জন্য ভাবছে 45 বছর, কোনো দেশ ভাবছে যে 40 বছরের পরে হবে। আমরা এখানে কিন্তু খুব দুর্বল অবস্থায় আছি। বাংলাদেশে কিন্তু আমরা ইভেন 4-5 বছরের ছেলে মেয়েদেরকেও টাইপ 2 ডায়াবেটিসে ভুগতে দেখছি। তাহলে এটা কিন্তু একটা পরিবারের জন্য কতটুকু চাপ। ধরেন যে 5 বছরের একটা ছেলে বা মেয়ে টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হলো, তাকে চিকিৎসা করা হচ্ছে। একে যদি আমরা আশা করি যে বাকিদের মতো 90, 95 বা 85, 80 বছর বাঁচবে, সেটা এইটাকে এই বয়স পর্যন্ত টেনে নিয়ে যাওয়া, তার জন্য কি পরিমাণ একটা গুছিয়ে চিকিৎসা করা দরকার, একটি কতটা ব্যয়বহুল শুধু টাকার কথা বলছি না, পারিবারিক কতটা সংযুক্তি ব্যয় ইনভলভমেন্ট লাগবে, সেটা কিন্তু যে পরিবারে কেউ আক্রান্ত হয়েছে সেটা কিন্তু তাদের জন্য বড় ভাবনার বিষয়। আরেকটা ব্যাপার হলো যে ভাবতে বলছি এই কারণে, টাইপ 2 একটা ভালো অবস্থানও আছে। সেটা হলো টাইপ 2 ডায়াবেটিসের অধিকাংশই আমরা যদি ঠিকঠাক মতো সময় মতো পদক্ষেপ নেই, আমরা কিন্তু তার হাত থেকে নিজে রক্ষা করতে পারি। তাহলে যেটা চিকিৎসা নাই সেটা নিয়ে বেশি কথা বলে লাভ নাই। কিন্তু যেটা থেকে আমি রক্ষা পেতে পারি সেটা অনেক কথা বলতে হবে, কারণ আমাকে রক্ষা পাওয়ার জন্য সুযোগ আছে। আমি আজকে জোর দিয়ে সেটা বলার চেষ্টা করব। তাহলে কি ঝুঁকিগুলোর মধ্যে জেনেটিক কিছু ত্রুটি আছে, সেটা ক্ষেত্রে আমরা এখনই চাইলে কিছু করতে পারবো না। কিন্তু বাকিগুলো কিন্তু আমরা চাইলে অনেক কিছু করতে পারবো। সেটা হলো পরিবেশগত, ব্যক্তিগত, পারিবারিক ঝুঁকিগুলো। যেমন ধরেন আমরা ক্রমশ শ্রমহীন জীবনে প্রবেশ করছি। আমাদের আর্থিক সুবিধা বাড়ছে, আমাদের যান্ত্রিক সুবিধা বাড়ছে এবং অস্বাস্থ্যকর নগরায়ন। নগরায়ন বলতে আমি শুধু নগর বোঝাচ্ছি না, গ্রামেও কিন্তু নগরায়নের ছোঁয়া পৌঁছে গেছে। নগরায়ন মানে যান্ত্রিক সুবিধাগুলো এখন গ্রামে থেকেও তারা নিচ্ছে। সুবিধা নিতে তো দোষ নেই, কিন্তু সুবিধাটা তাকে যখন শ্রম বিমুখ করে ফেলছে, তার শারীরিক শ্রম যার যে বয়সে যে পরিমাণ করা উচিত সেটুকু না করার জন্য তাকে যেমন উৎসাহিত করছে, সেটা বিনিময়ে তাকে ডায়াবেটিসের পরবর্তীতে হৃদরোগ, স্ট্রোক এবং মৃত্যু পর্যন্ত ডেকে আনছে। এটি একটা। দ্বিতীয় হলো বাংলাদেশের দুর্বল অবস্থার মধ্যে জেনেটিক ত্রুটি যেমন একটা, সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে চাইলেই উন্নতি করা সম্ভব সেটা হলো আমাদের খাদ্য ব্যবস্থাপনা। বাংলাদেশি মানুষের খাদ্য ব্যবস্থাপনা এমন যে ডায়াবেটিস না হয়ে কোনো উপায় নেই। আমাদের প্রতিটা পার্বণ শর্করা নির্ভর, সেটা হিন্দু মুসলমান সকলের। আমাদের প্রতিটা আনন্দ শর্করা নির্ভর, আনন্দের খবরেই মিষ্টি বিতরণ, 1 জন 10 জন 20 জন খাবে। প্রতিটা আনন্দের উৎসব পোলাও বিরিয়ানি, এবং এগুলো যেগুলোর নাম বলছি প্রতিটাই মানুষের যদি বিপাকীয় মানে মেটাবলিক অবস্থান থেকে দেখি মারাত্মক খাদ্য উপাদান, কিন্তু সেগুলোই আমাদের খুব প্রিয়। আবার আলু আমাদের জীবনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, আলু দিয়ে খাবারের সকল অংশ জড়িয়ে আছে। তাহলে খাবারের একটা ঝুঁকি। তৃতীয় হলো যে নিরাপত্তাহীনতা, বিভিন্ন কারণে আমরা কিন্তু যে ডিসিপ্লিনটা, শ্রম ভিত্তিক ডিসিপ্লিনটাতে আমরা নেই, এবং সেখানে শিশু কিশোররা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, এবং এরাই কিন্তু ওই যে একটু আগে যেটা বললাম, খুব কম বয়সে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। এই শিশু কিশোর যারা স্কুলে গিয়ে কোনো শারীরিক শ্রমের কাঠামো নেই, এবং এখানে আমি খুব পরে হয়তো বলতে পারবো, কিন্তু এখনই বলে ফেলি। আমার মতে প্রতিটা স্কুলের একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উন্নীত হওয়ার
অন্য সকল পরীক্ষার মধ্যে শারীরিক শ্রমের একটা পরীক্ষা থাকবে, সেটাতে কিছু লিখিত পরীক্ষা থাকবে, কিছু শারীরিক শ্রম প্রদর্শন করে ওকে উপরের ক্লাসে যেতে হবে, যে পারবে না সে ওই ক্লাসে আবার থেকে যেতে হবে। এবং এইটা কিভাবে হবে, এটা এইখানে আমাকে ওজন কমাতে হবে, ডায়াবেটিসের হাত থেকে রক্ষা পেতে হবে, হৃদরোগের হাত থেকে রক্ষা পেতে হবে। ওইটা কোন বয়সের জন্য কতটুকু পারফেক্ট সেটা আমরা সকলে বসে ঠিক করতে পারি। সেটাকে করে যদি আমি করতে পারি, তাহলে ওকে কিন্তু দুইটা কাজ করা হচ্ছে। ওর এখন শুধু কিছু কবিতা, কিছু গান, কিছু গল্প পড়ে মুখস্থ করে, কিছু ইতিহাস পড়ে, বিজ্ঞান পড়ে হবে না। ওকে নিজেকে বিজ্ঞান ভিত্তিক সুশিক্ষিত, নিজের জন্য সুশিক্ষিত করতে হবে, সুস্বাস্থ্য জ্ঞানটা তাকে দিতে হবে। তাহলে এগুলো নাই বলেই কিন্তু এত বিপুল সংখ্যক মানুষ ডায়াবেটিসে ঢুকে যাচ্ছে, এত বিপুল সংখ্যক মানুষ অল্প বয়সে ডায়াবেটিসে ঢুকে যাচ্ছে। তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটি অ্যালার্মিং। অত্যন্ত ধন্যবাদ স্যার আপনাকে। আপনি অনেক সংক্ষিপ্তর মাধ্যমে কিন্তু সঠিক যে পয়েন্টগুলো সেগুলো তুলে ধরেছেন আমাদের দর্শকদের জন্য। স্যার, আমার পরবর্তী প্রশ্নটি হবে, আপনি টাইপ 1 এবং টাইপ 2 সম্পর্কে আমাদের একটা বিস্তৃত একটা ধারণা দিলেন। এখন যারা হচ্ছে ডায়াবেটিক্সে আক্রান্ত হয়েছে, হয়তো অনেক সময় এরকমও হয়, আমরা জানি যে ডায়াবেটিক্স মানেই হচ্ছে নীরব ঘাতক। এর সাইন সিমটমটা আসলে প্রকাশ পাওয়া একটু যদি ভালো করে লক্ষণ না করা হয়, তাহলে হয়তো, কারণ হচ্ছে আমরা স্বাভাবিকগত ভাবেই হচ্ছে আমরা রোগটাকে একটু অবহেলা করি, আমরা চিকিৎসা করতে একটু অবহেলা করি। কি ধরনের লক্ষণ প্রকাশ পায় এই ডায়াবেটিক্স এর ক্ষেত্রে, তারা হচ্ছে একটা মানুষ কিভাবে বুঝতে পারবে? হ্যাঁ, এটাই কিন্তু সকল বড় রোগেরই কিন্তু লক্ষণ এরকম, যে কম লক্ষণ থাকবে। ছোটখাটো রোগগুলোর লক্ষণগুলো তীব্র হয় সাধারণত। যেমন করোনা নিয়ে আমরা আক্রান্ত, করোনা বাদ দিলে অন্য সকল ভাইরাল জ্বরে মানুষ কাতর হয়ে যায়, চিকিৎসা না করলেও 7 দিন 8 দিনের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু টিবি রোগীর লক্ষণ নেই, বছরের পর বছর একবারে মানুষ একবার শেষ কমে, একবারে অস্থিচর্মসার হয়ে গিয়ে চিকিৎসা। ডায়াবেটিস ওইরকম, কিন্তু কিন্তু টাইপ 1 ডায়াবেটিসের যেটা বললাম, সেটা যেহেতু খুব দ্রুত ইনসুলিন প্রায় জিরোর কাছাকাছি পৌঁছে যায়, 70% বিলুপ্ত হওয়ার পরেই ব্লাড সুগার বাড়তে থাকে, তাহলে তারপরেও দ্রুত আরো কমতে থাকে ইনসুলিন তৈরি, এবং ওই সময় কিন্তু ডায়াবেটিসের যে সরাসরি লক্ষণগুলো, ক্লাসিক্যাল লক্ষণগুলো দেখা যেতে পারে। যেমন ঘন ঘন প্রস্রাব পাবে, ঘন ঘন পানি পিপাসা। এবং এখানে খুব স্পষ্ট করে আমি এই তথ্যটা দিতে চাই, ডায়াবেটিসের রোগী যে যখন আমরা প্রস্রাবের কথা জিজ্ঞাসা করি যে ঘন ঘন হয় কিনা, অনেকে এভাবে বলেন যে আমি তো অনেক পানি খাই সেজন্য অনেক প্রস্রাব করি। আসলে কিন্তু তা নয়। উনি প্রস্রাব করেন বলেই পানি পিপাসা পায় ওনার। উনি কোনো কারণে যদি প্রস্রাবটা আটকে রাখেন, পানি পিপাসা কিন্তু আটকে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে একটা। দ্বিতীয় হলো, পানি পিপাসার পর ক্ষুধাও বেড়ে যাবে। কিন্তু উনি অনেক খাচ্ছেন, তারপরে কিন্তু ওজন কমতে থাকবে এবং কাজ করার শক্তি কম পাবেন। কারণ গ্লুকোজ হলো শক্তির উৎস, গ্লুকোজ রয়ে গেছে রক্তে, সেটা কিন্তু কোষগুলোতে যাচ্ছে না। তাহলে উনি কিন্তু ক্রমশ শক্তিহীন অবস্থায় পৌঁছে যাবে। তারপরে শরীরের ইমিউনিটি নষ্ট হবে, ইনফেকশন বাকিগুলো হতে পারে। কিন্তু আমাদের দেশে যে প্রধান সমস্যা টাইপ 2 ডায়াবেটিস, এটা কিন্তু এর সবচেয়ে বড় চরিত্র হলো, এর কোনো লক্ষণ শুরুতে দেখাই দিবে না। তাহলে যত টাইপ 2 ডায়াবেটিস রোগী শনাক্ত হচ্ছে, এদের 75%-এরই কোনো লক্ষণ ছিল না। কিন্তু আমি একটা খুব বড় ধরনের তথ্য সকলের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঢুকবে কিনা জানি না। বাংলাদেশে যতজন মানুষের টাইপ 2 ডায়াবেটিস আছে, তাদের 54% জানেন না যে উনি ডায়াবেটিসের রোগী। এখন কালকেই কোনো একটা জায়গায় প্রাপ্তবয়স্ক 100 মানুষকে যদি আমরা পরীক্ষা করি, আমরা 54 জন পাবো। 100 জনের মধ্যে 54 জনকে পাবো যে তারা বরাবরই বলে যাচ্ছেন ডায়াবেটিস নেই, কিন্তু আসলে ডায়াবেটিস আছে। তাহলে এখন আমি, আপনি, আমাদের আশেপাশে যারা আছে সবাইকে যদি আমরা পরীক্ষা করি, তাদের অনেকেই ডায়াবেটিস আছে বুঝতে পারবেন, কিন্তু লক্ষণ নেই কিন্তু। তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রে আমি খুব স্পষ্ট করে আবারও বলি, টাইপ 2 কথা যদি ভাবেন, লক্ষণ থাকবে না, এটা হলো 1 নম্বর লক্ষণ। বাকি লক্ষণগুলো থাকতেও পারে। আরেকটা হলো, টাইপ 1 দ্রুত ওজন কমে যাচ্ছে, টাইপ 2 এরা সাধারণত বেশি ওজনের লোক। তাহলে এখানেও কোনো কিছু মেলাবার সুযোগ নেই। কিন্তু ঝুঁকি যেটা হলো, যেটা আজকের আলোচনার আমাদের টাইটেলে দেওয়া আছে, টাইপ 2 রোগীগুলো সাধারণত জটিলতা নিয়ে ডাক্তারের কাছে যাবে। যেমন হাত পা জ্বালা পোড়া, তাহলে এটা ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়েছে, তারপরে উনি যাচ্ছেন। এটাও কিন্তু সহসায় মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে না। কিন্তু অনেক রোগী হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে যাওয়ার পরে, তখন উনি ডাক্তার পরীক্ষা করে দেখলেন যে ওনার আরবিএস করে 30 পেয়ে গেলেন। একজন স্ট্রোক নিয়ে কোনো হাসপাতালে গিয়েছেন, দেখা গেল যে ওনার রক্তের গ্লুকোজ 25। আরেকজন অ্যাক্সিডেন্টের জন্য হাসপাতালে গিয়েছেন, এখন অপারেশন করার আগে ব্লাড সুগার ভেবে দেখে যে এত বেশি, যে এখন ইনসুলিন শুরু না করলে অপারেশন করা যাচ্ছে না। তাহলে আবার একটা দম্পতি মনে করেন বাচ্চা নেওয়ার চেষ্টা করছে, পরে দেখা গেল দুজনের একজন অথবা দুইজনেরই ডায়াবেটিস আছে, সেজন্য বাচ্চা নিতে পারছেন না তারা। তাহলে এগুলো সবাই কিন্তু ডায়াবেটিসের জটিলতায় আক্রান্ত।
তাহলে আমরা যদি শুরুতে লক্ষণ দেখার আগেই তাকে যদি নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে পরীক্ষাটা করে ফেলতাম এবং চিকিৎসা করে লক্ষণ মুক্ত ভাবে রাখতে, এই জটিলতা মুক্ত ভাবে রাখার চেষ্টা করতাম, সেটাই কিন্তু ওনার জন্য সবচেয়ে ভালো হতো। তাহলে বাংলাদেশের মানুষের জন্য যেহেতু তীব্র জেনেটিক ঝুঁকি আছে, তীব্র ব্যক্তিগত এবং পরিবারগত ঝুঁকি আছে, আমাদের কিন্তু লক্ষণের জন্য না তাকিয়ে থেকে আমাদেরকে পরীক্ষা করে নিতে হবে। পরীক্ষার ফলাফল আবারও বলছি যে 100 জনকে পরীক্ষা করলে যারা ডায়াবেটিস নেই মনে করেন তাদের মধ্যেও 54 জনের ডায়াবেটিস ধরা পড়বে। তাহলে ধরা পড়ার পরে কি হবে? চিকিৎসা হবে। এক গ্রুপ প্রি ডায়াবেটিস অবস্থায় পৌঁছবেন, তাদের রক্তের গ্লুকোজ স্বাভাবিক নয়, রক্তের গ্লুকোজ এমনও নয় যেটাকে ডায়াবেটিস বলা যাবে, মাঝামাঝি রয়ে গেছেন। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু বেশি লাভ কি, উনি কিন্তু এক স্টেপ এগিয়ে গিয়েছেন ডায়াবেটিসের দিকে। এবং আমরা যদি ঠিকঠাক মতো ব্যবস্থা করতে পারি, এদের অর্ধেককে ডায়াবেটিস হওয়ার হাত থেকে রক্ষা করা সম্ভব। তাহলে একজন মানুষের আমার মতে সারা জীবনের সবচেয়ে বড় পাওনা এটা হতে পারে যে উনি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ছিল, ওনাকে ডায়াবেটিসের হাত থেকে রক্ষা করা গেছে। এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রাপ্তি হতে পারে যে কোনো মানুষের। তার মানে হচ্ছে স্যার, ডায়াবেটিক্স সম্পর্কে আমাদের অবহেলা না করে অবশ্যই আগে থেকে সচেতন হতে হবে, জি যে অন্য কোনো রোগের মাধ্যমে যাতে ডায়াবেটিক্সটা ধরা না পড়ে, আমরা নিজেদের নিজ থেকে হচ্ছে এই পরীক্ষাটা করাবো কিছুদিন পর পর। স্যার, এই বিষয়টি নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। এই ফাঁকে দর্শকদের জানিয়ে দিতে চাচ্ছি যে দর্শক, আপনারা দেখছেন ডেল্টা ফার্মা প্রেজেন্স স্বাস্থ্য আলাপন। সাইন্টিফিক পার্টনার হচ্ছে ডেল্টা ফার্মা লিমিটেড, ডেল্টা ফার্মা, এবং পাওয়ার্ড বাই ইনফাজিন এবং লিনাটিন এম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, ডায়াবেটিক্সের জটিলতা, চিকিৎসা ও করণীয়। আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আমাদের রাজ টিভির সম্বন্ধে যদি কোনো মতামত থাকে, আমাদেরকে লাইভটি চলাকালীন সময় ফেসবুক পেজের মাধ্যমে কমেন্টের সাথে যুক্ত হতে পারেন। আমরা আপনার প্রশ্নটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। স্যার, এই যে আপনি বলছিলেন যে হচ্ছে আমরা যদি একটা জরিপ করি, তাহলে দেখা যাবে যে 100 জনের মধ্যে হয়তো 90 জন বা হচ্ছে 80 জনই হচ্ছে ডায়াবেটিক্সে আক্রান্ত। আমরা সবাই জানি ডায়াবেটিক্স সম্পর্কে, আমরা জানি, আমাদের এই কথাটি খুবই পরিচিত, কিন্তু তারপরে আমরা এই বিষয়টি নিয়ে এত অবহেলা কেন করি? বা এই ধরনের যারা অবহেলা করছে শুরুর দিক থেকেই, তাদের পরবর্তী পরিণতি কি হতে পারে বা জটিলতা কি কি হতে পারে? এটা খুব গুরুত্বপূর্ণ। দুইটা কারণ এখানে। একটা হলো কেন অবহেলা করছি। এটা আমার যেটা মনে হয়েছে, যেমন এবারের করোনা সারা পৃথিবীতে অনেক দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার আসল চরিত্রটিকে উন্মোচন করে দিয়েছে। বাংলাদেশের যে কি নাজুক অবস্থা সেটা উন্মোচন করে দিয়েছে। সবাই খালি তাকিয়ে আছে যে সরকারি ব্যবস্থাপনা কত খারাপ কত ভালো এটা বলতে। আসলে কিন্তু আমরা সকলেই অস্বাস্থ্যকর জীবনে বেশি অভ্যস্ত। এটা কাউকে সরকারকে দোষারোপ করে শুধু লাভ হবে না, কারণ আমরাই কেউ সরকারের অংশ। তাহলে এখানে টোটাল মানুষই আমরা অবৈজ্ঞানিক অস্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি বেশি ঝুঁকিপূর্ণ, বেশি ঝুঁকে আছি। এইটাই কিন্তু সবচেয়ে বড় কারণ একটা। দ্বিতীয় হলো একটা দেশ যত ভালো, যে সে দেশের ভালো মানে কি দুইটা প্যারামিটারে ভালো। একটা হলো ওই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো, মানে কি মানুষের সুস্বাস্থ্যের অধিকারী। ওই দেশের শিক্ষা ব্যবস্থাপনা ভালো। তাহলে দুইটা প্যারামিটারে বাংলাদেশ কিন্তু অনেক খারাপ অবস্থানে আছি আমরা। তাহলে আমাদের ওই যে একটু আগে যেটা বললাম যে শিক্ষা ব্যবস্থাটা এমন হবে, ওই শিক্ষা ব্যবস্থাপনায় ওকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য কিভাবে কি করতে হবে সেটা শিখিয়ে দিবে, হাতে কলমে করিয়ে দিবে এবং তাত্ত্বিক তথ্যগুলোও দিয়ে দিবে। আমাদের কোনো শিক্ষা ব্যবস্থায় এটা কিন্তু এখনো তেমন ভাবে যুক্ত করা হয়নি। তাহলে আমরা কিন্তু এখনো জানি, যেমন ধরেন মাস্ক পরতে হবে এখন, এটা কিন্তু একজন মানুষের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলে, বাইরে গেলে ঝুঁকিপূর্ণ জায়গায় গেলে আপনাকে মাস্ক পরতে হবে, আপনার নিজের জন্য, পরিবারের জন্য, অন্যের জন্য। সেটার জন্য আপনি রাস্তায় গেলে দেখবেন যে প্রায় 50, 50, 60% মানুষ, এক এক জায়গায় একটু পার্থক্য হবে। এমনকি আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, সেখানেও আমাদের কাছেই দেখাতে আসছে হাসপাতালে, আমরা লিখতে বাধ্য হচ্ছি যে মাস্ক ঠিকঠাক মতো পরে রুমে আসুন। তাহলে এতটা উদাসী মানে কি? তাহলে এটা কিন্তু ভয়ঙ্কর খেলা খেলছেন তারা। আক্রান্ত উনিই হচ্ছেন, ক্ষতিগ্রস্ত উনিই হচ্ছেন, ওনার প্রিয়জনরাই হচ্ছে, কিন্তু উনি মানতে রাজি নন। তাহলে এটা এই উদাসীপনা আত্মঘাতী উদাসীপনা কিন্তু। এই আত্মঘাতীপনা কোনো বাহাদুরি নেই। আবার ডায়াবেটিসের ক্ষেত্রে একবার হয়ে গেল মানে উনি আজীবন ডায়াবেটিস। এই ডায়াবেটিস কিন্তু আর যাবে না। তাহলে জটিলতা কিন্তু তারপরে আমরা খালি দিন গুনবো যে জটিলতা হচ্ছে কি হচ্ছে না। তাহলে এই এই খেলাও কিন্তু খেলা যাবে না। কিন্তু রোগীরা কি করেন, আমি যদি আজকেই একজন মানুষকে বলি যে আমি একটা রোগীর কথা মাথায় রেখেই বলছি, যে বললাম যে আপনার তো অনেকগুলো ঝুঁকি আছে, ওজন বেশি, থাইরয়েড সমস্যা আছে, প্রি ডায়াবেটিস ধরা পড়লো। তাহলে আজকেই আমরা এমন কিছু করতে চাই যে আপনাকে ডায়াবেটিসে ঢুকে যাবেন না, নন ডায়াবেটিসে ফিরে আসবেন, এমন একটা কিছু পদক্ষেপ নিব।
আমাকে বলে স্যার কিচ্ছু করেন না, আমি একটু অপেক্ষা করি, আমি একটু দেখি আমি কি কি করতে পারি, যে ফিরাতে পারি কিনা। তো উনি এই পরামর্শ শুনতেই রাজি না প্রথমত, কারণ পরামর্শ শুনলে ওনাকে 2টা পরিবর্তন করতে হবে উনি জানেন। এমন অনেক কাজ করতে হবে যেগুলো উনি করতে চান না, এমন অনেক কাজ নিষেধ করা হবে যেটা উনি করতে চান। তার মধ্যে খাদ্যও আছে, শারীরিক শ্রমও আছে। তাহলে আমি একটু আগে যেটা বললাম যে আমাদের খাদ্য ব্যবস্থাপনা চরম, পৃথিবীতে যদি আমি বড় বড় হিসাব করি যে খাদ্য ব্যবস্থাপনা যাদের অস্বাস্থ্যের কারণ, বাংলাদেশ তার মধ্যে 1 নম্বরে থাকবে। আমাদের আনুষ্ঠানিক থেকে ব্যক্তিগত সকল খাবারই কিন্তু অস্বাস্থ্যকর খাবারের ধারণা। আমরা যেমন পহেলা বৈশাখ পৃথিবীর ইতিহাসে একটা বিশাল বড় ঘটনা, কিন্তু পৃথিবীর ইতিহাসে সার্বজনীন রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান পহেলা বৈশাখ সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে একটা, যেটা ইউনেস্কো স্বীকৃতিও দিয়েছে। কিন্তু সেখানেও কিন্তু আমরা প্রচলিত পান্তা ভাতই খাই, শুধু কার্বোহাইড্রেট খাই, নো প্রোটিন, নো ফ্রুটস, অন্য কিছু। তাহলে আমাদের কিন্তু এই যে এই অবস্থানগুলো কিন্তু আমাদেরকে ঝুঁকি তৈরি করছে। ওই মানুষটার মাথাতেও আছে, আমি যদি ওই ডাক্তারের কাছে যাই উনি কি বলবে, আমি কিন্তু কিছু কিছু জানি, তাহলে ওগুলো আমি করতে চাই না। আবার আমি এইগুলা করতে চাই যেগুলো উনি আমাকে না করবেন। যেমন আমাকে উনি বলবেন যে 30 মিনিট হাঁটেন, আমরা মরে যেতে রাজি আছি, হাঁটতে রাজি নই। তাহলে ওরা নিজের জীবনেই হাঁটতে হবে। আমেরিকার যে প্রেসিডেন্ট গুলো যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এরা কিন্তু লড়াই করার আগে 30 মিনিট হেঁটেই এসেছেন, অথবা পরে গিয়ে 30 মিনিট হাঁটবেন। তারাও হাঁটছে, পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতা ধর লোক। আর আমাদের দেশে সকলেই এই কাজটা করতে চাই না, কারণ আমাদের মাথায় সুস্বাস্থ্যের এই উপাদানগুলো ঢুকেনি। কিন্তু ঢোকাতেই হবে। আমি যদি নিজের সুস্বাস্থ্য চাই, আমি পরিবারের বাকিদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই, তাহলে আমাকে সুস্বাস্থ্য আগে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনার কথা অনুযায়ী আমি হচ্ছে পরবর্তী প্রশ্নটি করতে চাই। সেটা হচ্ছে, আবার অনেকের এটাও ভয় থাকে, আমাদের প্রত্যেকটা মানুষেরই, মোস্ট অফ দ্য ম্যাক্সিমাম মানুষেরই ইনজেকশন নিয়ে একটা ভয়ভীতি থাকে। তো ডায়াবেটিক যদি কারো ধরা পড়ে, প্রত্যেকেরই একটা ভয় প্রথমেই কাজ করে। সেটা আমার পরিচিত অনেকেরই আছে যারা হচ্ছে ভয় পাচ্ছে যে ডায়াবেটিক্স হবে এবং তারা ইনসুলিন নিবে। নিতে এই হবে। ইনসুলিনটা তাদেরকে ইনজেকশনের মাধ্যমে নিতে হবে। তখন তারা চিন্তা করে কি যে ওই জিনিসটাকে স্কিপ করা যায় কিভাবে, কিভাবে এটাকে পরিবর্তন করে হয়তো অন্য কোনো মাধ্যমে, হয়তো হোমিওপ্যাথিক বা অন্য কোনো নির্যাসজনিত চিকিৎসার মাধ্যমে তারা এটাকে আহ, সমাধান করার চেষ্টা করে। স্যার, এই ক্ষেত্রে আপনি যদি এই বিষয়টি নিয়ে যদি একটু কিছু বলতেন। না, আপনি আপনি কিন্তু অনেক রোগীর আচরণটাই প্রকাশ করেছেন। তার আগে আমি প্রথমে একটা আপনাকে দারুণ খবর দেই, গর্বের খবর। সেটা হলো এই যে রোগীরা যে ইনসুলিন নিচ্ছে, নিয়ে ব্যথা পান কতটুকু, এই না বিভিন্ন দেশে বিভিন্ন রকম গবেষণা হয়েছে। তো ইউরোপিয়ান এন্ডোক্রাইনোলজি নামে একটা খুব ভালো জার্নাল আছে। তো আমরা কিন্তু বাংলাদেশ থেকে আমরা 12 জন গবেষক আমরা কিন্তু একটা খুব ভালো পাবলিকেশন করেছি। সেখানে আমাদের বাংলাদেশে যে সমস্ত রোগী ইনসুলিন নেন ইনজেকশন, তাদের মধ্যে প্রায় 10% আমরা ব্যথা পান দেখেছি। আর এই 10% রোগীদের এই তথ্যটা জানা থাকা দরকার, সেজন্য বলছি। আর এই 10% কাদের, যারা ইনসুলিনটা ঠিকঠাক মতো নিতে পারছেন না। তার বেঠিকটা কি করছেন? নাম্বার ওয়ান, এখন পর্যন্ত যে পরিমাণ যে ইনসুলিনের নিডিলটা পাওয়া যায়, এখন খুব শেষ একদম আপডেট হলো যে 4 মিলিমিটার এটার লম্বা, এইটা কিন্তু কোনোভাবেই ব্যথা করতে পারে না। তার এর কিছুদিন আগেও ছিল, এখনো আছে সেটা, যে 6 মিলিমিটার, সেটাও কোনো ব্যথা করতে পারে না। 10 মিলিমিটার ওটা সামান্য একটু ব্যথা তৈরি করতে পারে। এখন বাজারে প্রায় 10 মিলিমিটারের নিডলটা নাই বললেই চলে। তাহলে ইনসুলিন নিডলের নিজে থেকে ব্যথা তৈরি করার ক্ষমতা শূন্য, জিরো। তাহলে এই নিডলটা যেহেতু এত সূক্ষ্ম, যখন 3 বারের বেশি, তো 4 বার 5 বার ব্যবহার করবেন, তখন কিন্তু ব্যথা হবে। তাহলে ওই রোগীগুলো যে 10% মানুষ, বাংলাদেশি মানুষ, এটা পৃথিবীতে কিন্তু অন্য অনেক দেশের গবেষণা, একদম আদর্শ গবেষণার মধ্যে আমরাও একটা করেছি। কারণ এই জার্নালটা আমাদেরকে এত বেশি খুঁটিনাটি পর্যবেক্ষণ করে পাবলিশ করেছে, 2 মাস আগে পাবলিশ হয়েছে, যে একদম ঘরমাত্র অবস্থা আমাদের। তো এই 10% যারা একই নিডল 5 দিন 10 দিন যাবত নিচ্ছে, চামড়ার যেখানে শক্ত সেখানে নিচ্ছেন, অথবা উনি যে টেকনিকে নেওয়ার কথা সেটা নিতে পারছেন, এই ফল্টি টেকনিকের কারণেই শুধুমাত্র ব্যথা হচ্ছে। তাহলে ইনসুলিন যেহেতু ইনজেকশন, নাম শুনলেই অনেকের ভয়ের কারণ আছে, কিন্তু এই ইনজেকশন হলেই যে ব্যথা হবে, ইনসুলিন কিন্তু সেরকম নয়। একই সাথে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য আনন্দের খবর বলি, তাহলে এখন ইনসুলিন পাম্প আছে, ফ্যান্টাস্টিক জিনিস, আমরা খুব পছন্দ করি, রোগীরা অনেকে নিতে চান, টাইপ 1-এর রোগীরা অনেকেই নেন। ইনসুলিন পাম্পটা হলো মোবাইলের মতো এরকম একটা জিনিস, এর চেয়েও ছোট, যেটা আমরা চাইলে বেল্টের সাথে লাগা রাখতে পারি, প্যান্টে রাখতে পারি, শরীরে কোনোভাবে ঝুলাই রাখতে পারি। এটার একটা তার দিয়ে, তারটা পেটের চামড়াতে জাস্ট
একটা প্যাচের মতো থাকে, সেটাতে লাগিয়ে রাখতে হয়, কোনো ছিদ্র করা হয় না, ফুটো করা হয় না। তাহলে ওনাদের যে ভয়টা ইনসুলিনের ইনজেকশন নিডল প্রিক, ওটা কিন্তু না করলেও চলবে এখানে। এবং এটা আরো দারুণ, এটা কিন্তু নির্দিষ্ট পরিমাণে ইনসুলিন নিশ্চিত করতে পারে যে কতটুকু যাবে। এবং এই ডিভাইসটা দিয়ে ডিজিটাল আপনি ওই রোগী কিন্তু শিখিয়ে দিলে উনি ঠিক করে নিতে পারে যে আজকে অনুষ্ঠানে গেছি, একটু বেশি খাওয়া হবে, আমি একটু বাড়িয়ে দিলাম, কতটুকু বাড়াবে উনি বুঝে যান। 1 সপ্তাহের মধ্যে উনি ব্যাপারটা বুঝে যান। মিটারটা এমনই ভালো যে ইনসুলিন আমি মনে করেন যে সেট করে দিলাম যে 5-এর নিচে কখনো ব্লাড সুগার যাবে না, তাহলে 5-এর কাছাকাছি গেলে অটোমেটিক ইনসুলিন বন্ধ করে দিবে। আবার 10-এর উপরে যাবে না, আমি যদি ঠিক করে দিই 10-এ গেলে অটোমেটিক ইনসুলিন ছেড়ে দিবে। তাহলে এগুলা কিন্তু সম্ভব। তাহলে যারা এটা করতে চান, শুধুমাত্র নিডল প্রিকেট করতে চান না, তারা কিন্তু বিকল্প আছে। আবার গ্লুকোমিটার কিন্তু এই ইনসুলিনের নিডলের চেয়ে অনেক বেশি ব্যথা, ওটার জন্য অনেকে আবার ব্লাড সুগার মাপতেও চান না, আঙুলের ডগা থেকে যেটা করতে হয়। কিন্তু ওটারও কিন্তু বিকল্প এসে গেছে, এখানে প্যাচ লাগিয়ে রাখবে এবং এরকম একটা ডিভাইস, ওতে কিন্তু 15 মিনিট পর পর ব্লাড সুগারে পাঠাবে। তাহলে যারা এটাকে পিছিয়ে না এসে বিকল্প খুঁজতে চান, বিকল্প আছে। কিন্তু আপনি যেটা বলেছেন, অনেকে হচ্ছে না আমি ওদিকে যাবই না, আমি যা হয় হোক, আমি এই আজকে ট্যাবলেট কালকে ইনসুলিন, আমি ও পথে হাঁটবই না। কিন্তু উনি কিন্তু ও পথে অনেক দূর চলে গিয়েছেন। তারপরে যখন চিকিৎসা শুরু করা হবে, আগে ট্যাবলেট দিয়ে দীর্ঘদিন হয়তো উনি ট্যাবলেট দিয়েই ডায়াবেটিস কন্ট্রোল করতে পারতেন। কিন্তু পরে এমন অবস্থা হয়েছে যে এখনই আজকে ইনসুলিন না শুরু করে কোনো উপায় থাকলো না। তাহলে উনি কিন্তু যেটা এই যে সময়ের 1 4 অসময়ের 10 4 যে কথাটা বলে না, উনি কিন্তু সেই অসময়ে এসে গেছেন। তাহলে ডায়াবেটিস যেহেতু এরকম লক্ষণ দেখা দিবে না, এবং একবার হওয়ার পরে ঠিকঠাক মতো যদি আমরা পদক্ষেপ নিতে ব্যর্থ হই, দ্রুত অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হবে। এবং অর্গানগুলো ক্ষতিগ্রস্ত কি, কিডনি যাবে, চোখ যাবে, হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমে যাবে, প্রজনন ক্ষমতা নষ্ট হবে, ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে। এমন কোনো ঘটনা নাই ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে টোটাল নিয়ন্ত্রণ ডায়াবেটিস করে ফেলবে ওই মানুষটাকে। তাহলে সেটাকে আপনি আগে থেকেই থামাতে হবে, যত আগে থামাতে পারবেন তত লাভ। কিন্তু যারা চোখ কান বন্ধ করে থাকার চেষ্টা করেছেন, উট পাখির মতো বালিতে মাথা ঢুকিয়ে, তারা কিন্তু খালি নিজের বিপদ ডেকে আনছেন। তাহলে টেস্ট করলেন, ভালো আছে, এটা তো আনন্দের খবর। অনেকে ভয়ে টেস্টই করছেন না। টেস্ট করে আপনার ডায়াবেটিস ধরা পড়ছে, এখন কেবল ধরা পড়েছে, আপনি চিকিৎসা শুরু করলেন, বহুদিন আপনি সামান্য ওষুধ দিয়েই খুব ভালো থাকতে পারবেন। এই সুযোগগুলো কিন্তু নিতে হবে, আমরা কিন্তু হেলায় শুধু হারাচ্ছি। স্যার অনেক ধন্যবাদ আপনাকে। এই ফাঁকে দর্শক আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা দেখছেন ডেল্টা ফার্মা প্রেজেন্স স্বাস্থ্য আলাপন, পাওয়ার্ড বাই ইনফাজিন এম এবং লিনাটিন এম, সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি, ডায়াবেটিক্সের জটিলতা, চিকিৎসা করণীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ডেল্টা ফার্মা লিমিটেড। আমরা অবশ্যই দর্শকদের কাছে অনুরোধ করব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো মন্তব্য থাকলে আমাদের যে বিশেষজ্ঞ স্যার আছেন ডক্টর শাহজাদা সেলিম স্যার, উনি এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। স্যার আপনার কাছে আসছি আবার ফিরে। আমরা যেটা নিয়ে কথা বলছিলাম স্যার, আজকে আলোচনার মাধ্যমে আপনি আরেকটি বিষয় তুলে ধরেছিলেন যে অনেকে হার্ট অ্যাটাকের মাধ্যমে বা স্ট্রোকের মাধ্যমে ধরা পড়ে যে সে ডায়াবেটিক্স তার অনেক বেশি ছিল। এই হার্ট অ্যাটাক বা এই হৃদরোগের সাথে যে ডায়াবেটিক্স এর একটা সম্পর্ক, বা বলবো যে হৃদরোগের কারণে বা ডায়াবেটিক্স এর কারণে যে হৃদরোগের এই ঝুঁকিগুলো হচ্ছে, এটাকে আপনি স্যার কিভাবে আমাদের দর্শকদের কাছে তুলে ধরবেন? ডায়াবেটিস আসলে একটা জীবনের রোগ আর কি, যেমন জীবন যাপন জনিত রোগ, কিন্তু জীবনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবে এমন একটি রোগ। তাহলে একটু আগে বললাম যে ডায়াবেটিস হওয়ার পরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকিতে থাকবে। কেউ যদি সহজ করে এভাবে ভাবতে পারেন সুবিধা হবে, যে যার ডায়াবেটিস নেই তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাধারণ পানিতে ডুবানো, আর যার ডায়াবেটিস হয়েছে তারটা রসগোল্লার সুরাতে ডুবানো, এরকম চমৎকার পার্থক্য। বলেছেন স্যার আপনি। তাহলে এইটা খালি ঝুঁকি তৈরি করবে। এবং ঝুঁকিগুলোর মধ্যে আমি বিচ্ছিন্নভাবে না বলে সারা পৃথিবীর যে হিসাব, সেটা হলো যে ডায়াবেটিসের রোগীদের প্রায় 65 থেকে 70%, কোনো কোনো দেশে একটু কম বেশি হয়, হৃদরোগের জন্য মারা যায়। অথবা যদি হৃদরোগে যারা মারা যাচ্ছে তাদের যদি তথ্য নেই, হৃদরোগের টোটাল যত মানুষ মারা যাচ্ছে তাদের প্রায় অর্ধেক ডায়াবেটিসের জন্য হৃদরোগে মারা যাচ্ছে। তাহলে দেখেন কত বড় অংশ। এবং যদি আমরা ভাবি আগামীকাল থেকে বাংলাদেশে কোনো ডায়াবেটিসের রোগী থাকবে না, তাহলে 10 বছর পরে দেখবেন যে হৃদরোগের রোগী একদম কমে গেছে। কিডনির সমস্যা হওয়ার পর তারপরে কিছুদিন পরে ক্রিয়েটিনিন বাড়তেছে বাড়তেছে, একসময় গিয়ে ডায়ালিসিস করবে, তারপরে গিয়ে কিডনি ট্রান্সপ্লান্টেশন, কিন্তু রোগীগুলো কি মারাত্মক পরিবেশে পৌঁছে যান, একটি পরিবার একদম বিপর্যস্ত হয়ে যান। কিন্তু যদি হিসাব নেই, যতজন মানুষের ডায়ালাইসিস লাগছে, যতজন মানুষের কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হচ্ছে, তার 1 নম্বর কারণ কিন্তু ডায়াবেটিস।
যতজন মানুষ অন্ধত্ব বরণ করছে ডায়াবেটিস রেটিনোপ্যাথির জন্য, শুধু তো ডায়াবেটিস রেটিনোপ্যাথি, অন্য কোনো রোগ কিন্তু এখানে নাই, কিন্তু যতগুলো মানুষের ছানি পড়ছে তাদের অর্ধেক ডায়াবেটিসের কারণে। যতজন মানুষের দুর্ঘটনা বাদেই পা কেটে ফেলতে হচ্ছে তাদের প্রায় 60%, মানে 10 জনের 6 জন কিন্তু ডায়াবেটিসের কারণে। তাহলে এই উদাহরণগুলো যদি আমি নেই, তাহলে একটা প্রতিটা উদাহরণই মানুষকে কিন্তু আতঙ্কগ্রস্ত করে তুলতে পারে যে আমি এর হাত থেকে বাঁচতে চাই। তাহলে এইগুলাকে কিন্তু মাথায় রেখে, এখনো কিন্তু তার ডায়াবেটিস নেই, সে কিন্তু চাইলে এমনও হতে পারে যে উনি আজীবন ডায়াবেটিস হবে না, তার জন্য আমরা পর্যাপ্ত পদক্ষেপ নিতে পারবো। এর চেয়ে বেশি সুযোগ আর কি হতে পারে? এবং ডায়াবেটিস হলো না মানে তার পরবর্তী রোগগুলো, হার্ট অ্যাটাক, স্ট্রোক, তার কিডনির ডিসফাংশন হওয়া, চোখের ছানি পড়া, চোখের রেটিনোপ্যাথি, তারপর ডায়াবেটিক নিউরোপ্যাথি সব বন্ধ করে ফেলতে পারলাম আমি। স্যার ধন্যবাদ আপনাকে স্যার। স্যার আপনি যেহেতু বলছিলেন, পরবর্তী প্রশ্নতে যদি আমি যাই, যে আমাদের শরীরের নীরব ঘাতক হিসেবে আমরা ডায়াবেটিক্সকে ধরি, যে ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়া মানেই প্রত্যেকটি বিশেষ যে অঙ্গগুলো আছে, যেমন চোখ, কিডনি, তারপর হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, এগুলো এক একটা জিনিস হচ্ছে অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে একটা বিশেষ লক্ষণ দেখা যায় ডায়াবেটিক্সের রোগীদের পায়ে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। পায়ের যত্নের একটা বিশেষ একটা ব্যাপার স্যাপার চলে আসে। স্যার এই বিষয়টি নিয়ে যদি আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এই ভালো বলছি এই কারণে যে ডায়াবেটিসের রোগীর পা বিশেষ গুরুত্বের দাবিদার, কিন্তু এটি বিশেষভাবে অবহেলিত। আহ, আমাদের বাংলাদেশে অবহেলিত হওয়ার কারণ হলো বাংলাদেশে আমরা টোটাল ডায়াবেটিস বিশেষজ্ঞ কম। তাহলে আমরা টোটাল রোগীর সর্বোচ্চ চিকিৎসা দিতে পারবো সেই অবস্থানে নেই। আমাদের রাষ্ট্রীয়ভাবে ডায়াবেটিস সেবা দেওয়ার কাঠামো তৈরি হয় নাই, সেটা একটা কারণ। কিন্তু রোগীরা নিজেরাও অবহেলা করেন। আমি একটু বলি, যেমন একটু আগে বললাম যে হাতে পায়ে জ্বালা পোড়া, এটা হলো পৃথিবীতে যতগুলো গবেষণা হয়েছে, আমার নিজেরও গবেষণা পাবলিশ হয়েছে আমেরিকা থেকে। তাহলে যে কোনো দেশে যে কোনো সময় ডায়াবেটিসের রোগীদের মধ্যে কমপক্ষে 30%, সর্বোচ্চ 100% পর্যন্ত ডায়াবেটিসের রোগীর ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকতে পারে, মানে স্নায়ু জনিত সমস্যা থাকতে পারে। এবং এটা প্রধানত পায়ে বেশি থাকবে, কারণ যে স্নায়ু তত বেশি লম্বা সে স্নায়ু তত বেশি আক্রান্ত হবে। তাহলে এটা কি লক্ষণ দেখা দিবে? তাহলে প্রধানত জ্বালা পোড়া প্রথম দিকে খুব অল্প, এবং সাধারণত রাতে বেড়ে যায় এবং পায়েই বেশি হয়। এবং এটা যদি ডায়াবেটিসের কন্ট্রোল ভালো না থাকে, যেহেতু ডায়াবেটিসের জটিলতা, সেক্ষেত্রে আরো বেশি হতে থাকবে। তারপরে এতবারে যে জ্বালা পোড়াটা ওনার ঘুমে ডিস্টার্ব করবে, জ্বালা পোড়াটার সাথে ব্যথা যোগ হয় তখন। এবং ব্যথাটা এমনই হতে পারে যে উনি চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু ব্যথা কিন্তু যাচ্ছে না। কিন্তু এর মাঝখানে যে ক্ষতিগুলো হয়ে যায়, এখানে শুধু স্নায়ু না, রক্তনালীও ক্ষতিগ্রস্ত হয়। একটু আগে হৃদরোগের কথা বললাম, এই রক্তনালী শুধু হৃদরোগের না, সারা শরীর রক্তনালী আক্রান্ত হচ্ছে। অ্যাথেরোস্ক্লেরোটিক যে চেঞ্জগুলো হয়, আমরা সহজ বাংলা ভাষায় যেটা বুঝতে চাই যে হার্টের ব্লক না, কিন্তু ওঠে ধমনীগুলো, শিরাগুলো সরু হতে থাকে, ওখান দিয়ে রক্ত যাওয়ার সুযোগটা কমতে থাকে। এটা কিন্তু অন্যান্য জায়গাতে হয়, পায়েও হয়। তখন প্রথমের দিকে এটার একটা কারণ মনে হয় কি রক্ত বেশি যাচ্ছে, লাল লাল হয়ে যায়, কিন্তু পরে কম যাচ্ছে, কালো কালো হয়ে যায়। এবং ওই সময় কিন্তু ওই অঙ্গটা একই সাথে রক্ত সরবরাহ কম, একই সাথে স্নায়বিক সংবেদনশীলতা কমে গেছে। উনি ছোটখাটো ব্যথাকে কিন্তু নজরে আমলে আনবেন না, মানে বুঝতে পারবেন না। তাহলে সামান্য একটা ব্যথা, ওনার হয়তো জুতা থেকেই বা রাস্তায় হাঁটার সময় একটা ছোট্ট আঘাত লেগেছে, সামান্য একটু ঘা হয়েছে, সেটা হয়তো একটু পরিষ্কার করে রাখলে ভালো হতো। উনি যেহেতু নজরেই আনেন নাই, ওগুলা ভাবারও সুযোগ হয়নি। এই ব্যথাটাই যেহেতু ওনার একই সাথে ইমিউনিটি কমে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, আস্তে আস্তে বড় হবে, পা কেটে ফেলার কারণ হতে পারে। তাহলে খুবই আবারও সেই অসময়ে, সময়ের 1 পোর অসময়ে 10 পোরের মতো দাঁড়ালো। কিন্তু তখন পা কেটে না ফেললে যত দেরি হবে তত আরো উপরে কাটতে হবে। তাহলে দ্রুত পা কেটে ফেলতে হবে তাকে। তাহলে এইটাকে যদি আমরা যত্ন নেই, তাহলে যত্ন নেওয়ার জন্য যেটা করতে হবে, ডায়াবেটিসের সকল রোগী প্রতিনিয়ত, সবচেয়ে ভালো হয় রাতে যখন শুতে যাবেন, তারপরে যখন সারাদিনের কাজ শেষ, উনি নিজে নিজে পায়ের পরীক্ষা করবেন। পরীক্ষা কি? প্রথমে দেখবেন যে পায়ের কোথাও কোনো নতুন আঘাতের চিহ্ন আছে কিনা, অথবা নতুন কোনো রং হয়েছে কিনা, সেটা কালো বা লাল, এটা হয়েছে কিনা। যদি হয় দ্রুত ডাক্তারের কাছে পরামর্শ করবেন, এক। দ্বিতীয় হলো যাদের পায়ে কোনো রকমের ডিফর্মিটি আছে, অস্বাভাবিকতা আছে, তাদেরকে বেশি সতর্ক হতে হবে, তাদের জন্য বিশেষ জুতাও লাগে, সেগুলো আমরা ঠিক করে দিই। তৃতীয়ত হলো পায়ে কোনো অনুভূতি চেঞ্জ হচ্ছে কিনা, ওনার নিজের নজরে এসেছে কিনা, সেটা হলো ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে। ডাক্তার সেই অনুসারে ওনাকে ওষুধ ঠিক করে দিবে। এখন ডায়াবেটিসের কোনো রোগী ঘরের বাইরে গেলে, সেটা পুরুষ হোক মহিলা হোক, অবশ্যই জুতা পরবেন।
এবং এই ক্ষেত্রে ডায়াবেটিক দ্রুতই পাওয়া যায়, সেটা কিন্তু পরবেন। এবং ডায়াবেটিস দ্রুতর কিছু চরিত্র থাকবে। একটা হলো এখানে এটা রাবারের নয়, এটা নরম চামড়ার হবে, ভিতরে একটা সফট সোল থাকবে। এবং এই জুতাটা যখন উনি কিনবেন, বিকালবেলা কিনবেন, উনি যদি ডান হাতি হন তাহলে ডান পায়ের মাপে কিনবেন। কেনার সময় একটা পুরো কটনের মোজা পরে কিনবেন এবং লোজ ফিটিং হতে হবে, টাইট ফিট নয়। তাহলে এটা পরে যে দোকান থেকে কিনবেন আগে 2 পায়ে পরবেন অথবা 1 পায়ে পরলেন, 5 থেকে 10 মিনিট ট্রায়াল দিবেন যে কোথাও চাপ পড়ে কিনা। যদি নিশ্চিত হন যে কোথাও চাপ পড়ে না পায়ের, তাহলে সেটাই ওনার জন্য পারফেক্ট জুতা। তাহলে উনি যখনই ঘরের বাইরে যাবেন তখনই এটা পরবেন, এক। দ্বিতীয় হলো তারপরও কিন্তু ওনাকে খেয়াল রাখতে হবে যে জুতার ভিতর থেকে বাইরে থেকে কোনো আঘাত হচ্ছে কিনা। যারা নামাজ পড়েন বিশেষ করে 5 বার পা ধোবেন, 1 বার গোসল করলেন, কেউ 2 বারও করতে পারেন, অথবা আরো বেশি সময় অন্য কোনো কারণে ঘন ঘন পা ধুচ্ছেন, তাদের পাটাকে অবশ্যই দ্রুত শুকিয়ে নিতে হবে। শুকানোর টেকনিকটা হবে, পায়ের জন্য একটা ছোট নরম গামছা বা তোয়ালে ব্যবহার করতে পারেন। সেটা পায়ের আঙ্গুলের মাঝখানে দিয়ে শুকিয়ে নিবেন, ডলাডলি নয়, জাস্ট ধরে শুকিয়ে দ্রুত শুকিয়ে ফেলবেন। যেমন শীতকাল শুরু হয়ে গেছে, আজকে থেকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব বোঝা যাচ্ছে। তাহলে শীতকালে ক্ষেত্রে আরো বেশি যত্নবান হতে হবে। পায়ে তাহলে নিয়মিত বডি লোশন, আমি আবারও বলছি তেল না মাখাই ভালো। কেউ কেউ তেল মাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু বডি লোশন হলে সবচেয়ে ভালো। এবং ডায়াবেটিসের রোগীর রক্তে গ্লুকোজ বেড়ে গিয়ে চুলকানিও হয়, পায়েও হয়। এবং এটা কিন্তু যারা নিয়মিত বডি লোশন মাখেন তারা কিন্তু খেয়াল করে থাকবেন যে পায়ে কিন্তু এই বডি লোশন মাখলে চুলকানি দূর হয়ে গেল। তাহলে পায়ের জন্য একটা বিশেষ যত্ন নিতে হবে, এই কারণে যে পায়ে যদি একটা আলসার হয় তাহলে পা কেটে ফেলার ঝুঁকি 36 গুণ বেড়ে যায়। এবং আমরা কিন্তু হিসাব করতে পারি একজনের পায়ে এম্পুটেশন মানে কেটে ফেলতে হলো মানে উনি পরবর্তীতে 6 বছর বাঁচবেন। তাহলে কতটা মারাত্মক হিসাবে উনি পৌঁছে গেলেন। তাহলে এইটা সমস্যা তৈরি হওয়ার আগেই ওনাকে যত্নবান হতে হবে। এবং ডায়াবেটিসের রোগীর যে কোনো ঝুঁকি বলি, যাই কিছু ওনার জন্য ভালো বলি, সেটা কিন্তু শুরু হবে ডায়াবেটিসের রক্তের গ্লুকোজ ঠিকঠাক মতো কন্ট্রোল করে তারপরে। তাহলে ওনাকেও সেটা করতে হবে। স্যার, আমরা বর্তমানে প্রত্যেকটি পরিবারে যদি হিসাব করে দেখি, কোনো না কোনো ব্যক্তি বা বয়স্ক যারা আছে বা মিডল এজ যারা আছে, তারাও হচ্ছে কোনো না কোনো ব্যক্তি ডায়াবেটিক্সে আক্রান্ত হচ্ছে। আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই ডায়াবেটিক্সটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারি? আমি এই প্রশ্নটাকেও দারুণভাবে নিচ্ছি, কারণ আমি একটু আগে বলেছিলাম যে আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। তাহলে একটা পরিবার যদি তার পরিবারের সকল সদস্যের জন্য উদ্যোগ নেয়, সেটা কিন্তু একটা খুব ভালো পদক্ষেপ হতে পারে। তাহলে সেটা কিন্তু ২ টা হতে পারে পদক্ষেপ। একটা হলো খাদ্য ব্যবস্থাপনা, আরেকটা হলো শারীরিক শ্রমের। খাদ্য ব্যবস্থাপনার বলি, তাহলে ওই পরিবার খাদ্যের জন্য নিজেরা বের করে ফেলতে পারে। এখন কিন্তু বহু কিছু আছে তথ্য পাওয়ার, এবং একটা স্মার্টফোন টোটাল পৃথিবীর সকল তথ্যের ৭০% আনতে পারবে। তাহলে সেটা আমাকে খুঁজতে হবে। কিন্তু এখানেও একটু টিপস বলি, সেটা হলো চট করে যে তথ্যগুলো পাওয়া যায় YouTube থেকে, Google থেকে, সেগুলো প্রধানত বৈজ্ঞান ভিত্তিক নয়। তাহলে আমাকে জানতে হবে আমি যে তথ্যটা নিতে চাই, আপনারা তো জার্নাল সার্চ অথেন্টিক করতে জায়গা গেলে থেকে দেখবেন। আসছে কিনা। হ্যাঁ, আসতে হবে, এক। দ্বিতীয় হলো সেটাকে আমি আমেরিকার তথ্যটাই ঠিকঠাক মতো আমার জন্য কার্যকরী নাও হতে পারে। জাপানের তথ্যটা ঠিকঠাক মতো আমাদের মতো কার্যকরী নাও হতে পারে। বাংলাদেশের আমার জন্য কতটুকু উপযোগী সেটাও বুঝতে পারতে হবে। কিন্তু আমি যদি খুব সহজভাবে বলি, নাম্বার 1 হবে শর্করা ভিত্তিক খাবারগুলো কমাতে হবে, আমিষ ভিত্তিক খাবার বাড়াতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, আলো কোনো সবজি নয়, এটা মাথায় ঢোকাতে হবে। তাহলে কি করতে হবে? আমরা যে এখন পর্যন্ত যেভাবে খাই বাংলাদেশে, আমাদের ৭০ থেকে ৮০% ক্যালোরি আসে শর্করা থেকে। সেটা নামিয়ে আনতে হবে ৪০ থেকে ৪৫%। আমরা প্রোটিন পৃথিবীতে নাম্বার 1 প্রোটিন কম খাওয়া দেশের মধ্যে বাংলাদেশ। তাহলে সেটাকে প্রোটিন মানে আমিষ, মাছ, মাংস খাওয়ার প্রবণতা বাড়াতে হবে, ডাল, ডিম খাওয়ার প্রবণতা বাড়াতে হবে, শাকসবজি বাড়াতে হবে, ফল খাওয়ার প্রবণতা বাড়াতে হবে। ফলের একটা সমস্যা হলো বাংলাদেশের মানুষ যখন যে সিজন আসে তখন অনেক খায়, ওই সিজন নাই আর খায় না। তাহলে মাঝখানে দেখা গেলো কেউ রাজশাহীর লোক খালি আমার সিজনে আম খাচ্ছে, আমার বাড়ির এখানে কাঁঠাল পাওয়া যায় কাঁঠাল খাচ্ছে। এটা না, কিন্তু ১২ মাসই ফল খেতে হবে। সপ্তাহে কমপক্ষে ৪ দিন ওনাকে ফল খেতে হবে, দিনে ২ বার করে। তাহলে সপ্তাহে কমপক্ষে ৮ বার ফল খেতে হবে ওনাকে। তাহলে এইভাবে ফল খেতে হবে। তাহলে এটা একটা, পরিবারের সকলেই সকলের প্রতি যত্ন নিবেন যে উনি নির্দিষ্ট ফরমেটে যেন শারীরিক শ্রমের আওতায় থাকে। সেটা যার পেশার জন্য প্রয়োজন না হলে হাঁটবেন। যেমন এখন এই প্যান্ডেমিক কালে আমরা সকলকে বাইরে যেতে না করছি, তাহলে ঘরের মধ্যেই সেটা করেন। ট্রেডমিল মেশিন ব্যবহার করতে পারেন, তাদের বাসার গ্যারেজে বা ছাদে সুযোগ আছে সেখানে করতে পারেন। কোথাও নাই ঘরের মধ্যেই করেন।
কিন্তু নিজেকে সচেতন থাকতে হবে। যখন সবাই মিলে একসাথে করবে তখন কিন্তু সহজ হয়ে যাবে। আপনার ভাই যদি আপনাকে বলে, আপনি যদি আপনার ভাইকে বলেন, আপনার বাবা আপনাকে বলছে, আপনি আপনার মাকে বলছেন, তাহলে কিন্তু সবাই সবার জন্য কিছু না কিছু করলেন। এটা কিন্তু খুব ভালো একটা পদক্ষেপ হতে পারে। স্যার, আপনার কথা অনুযায়ী আমার আরেকটা প্রশ্ন মনে পড়লো, সেটা হচ্ছে যে আমাদের অনেকের ধারণা থাকে যে আমার বাবার তো হয়েছে বা আমার মার তো হয়েছে বা আমার পরিবারের 3-4 জন সদস্যের ডায়াবেটিস হয়ে গেছে, তার মানে আমিও এই তালিকার মধ্যে হয়তো পড়তে পারি, তো আমার এখন থেকে এত সচেতন হওয়ার দরকার নেই, আমার তো ডায়াবেটিস হবেই, এটা তো নির্ধারণই। এই ধরনের লোকেরা অনেক অসচেতন হয়ে যায় প্রথম দিক থেকেই। এরা কি ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে? এটা আপনি যেটা বলেছেন এটা অনেকেই ভাবে, কিন্তু আসলে উল্টোটা ভাবা উচিত ছিল যে বাকিদের হয়েছে আমি রক্ষা পেতে চাই। তার পদক্ষেপটা এরকম হওয়া দরকার ছিল আসলে। কিন্তু আসলে আপনি যেটা বলছেন সেটাই বেশিরভাগ লোক করছে। তাহলে যেটা হবে আপনি যদি আপনার একটা পরিবারকে ভাবি যে বাবা-মা, ভাই-বোন যদি এদেরকে ধরি যে একজনের যদি কারো ডায়াবেটিস থাকে তাহলে বাকিরা সবাই ঝুঁকিতে আছেন। তাহলে তাদের ক্ষেত্রে খুব জোরে সোরে এই ঝুঁকি কমাবার পদক্ষেপ নিতে হবে। তাহলে ঝুঁকিগুলোর মধ্যে একজনের থাকলে বাকিদের ঝুঁকি বেশি, মানে এটা কিন্তু জেনেটিক সমস্যা। তাহলে আমরা জিনকে পাল্টাতে পারবো না, কিন্তু স্বভাব পাল্টাতে পারবো। তাহলে আমাকে সচেতন তখন হতে করতে পারবো। হবে, হ্যাঁ, আমাদের ওই স্বভাবের যে পাল্টানোর পদক্ষেপটা একদম সর্বোচ্চ লেভেলে নিতে হবে। তাহলে আমাকে এখনই জানতে হবে যে আমি অলরেডি হয়ে গেছি, তাহলে একটা টেস্ট করতে হবে। টেস্টের আমি নরমাল পেতে পারি, প্রি ডায়াবেটিস পেতে পারি, ডায়াবেটিস পেতে পারি। তাহলে ওই টেস্টটা আমাকে তখন গাইড করবে যে আমাকে কোন পদ্ধতিতে আগাতে হবে। এরপরে কিন্তু আসলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু উন্নতিটা ওভাবেই হবে। খাদ্য ব্যবস্থাপনা এবং শারীরিক শ্রম ভিত্তিক উন্নতিতে আসতে হবে। স্যার, আসছে 14 নভেম্বর, আমরা জানি যে বিশ্ব ডায়াবেটিক দিবস। এই দিবসটি উপলক্ষে স্যার, আমাদের কি কি করণীয় হতে পারে বা কি কি সচেতনতা আমরা অবলম্বন করতে পারি, বা কি জি। ধরনের পদক্ষেপ নিলে আমরা মানুষকে সচেতন করতে পারবো ডায়াবেটিক্স বিষয়টি নিয়ে? এটি অনেক বড় একটা বিষয়। এটা ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন দিবসটি উদযাপন করছে। কিন্তু জাতিসংঘ এটার দিবসটির ব্যাপকতাকে মূল্যায়ন করে জাতিসংঘ উদযাপন করে। আর 14ই নভেম্বর হলো বেস্ট যে ইনসুলিন আবিষ্কার করেছিল 1921 সনে, তার জন্মদিন, সেই হিসাবেই কিন্তু এটা পালিত হয়। এটাকে তাকে শ্রদ্ধা করে করা হচ্ছে। কিন্তু এখন যে কাজটা করা হচ্ছে, পৃথিবীব্যাপী ডায়াবেটিসের প্রাবল্য ব্যাপক, এবং এখানে একটা জিনিস মনে রাখা দরকার, পৃথিবীকে এখন আমরা ডায়াবেটিসের সাপেক্ষে 3 ভাগে ভাগ করতে পারি। এক ভাগের ডায়াবেটিস আর রোগীর সংখ্যা বাড়ছে না, কমছে। একটু, একটু করে কমছে। আরেক ভাগে ডায়াবেটিস সংখ্যা বাড়ছেও না আর কমছেও না। আর আরেক ভাগ যারা খুব খারাপ অবস্থায় আছে সেখানে রোগীর সংখ্যা এখনো ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। এবং এই খারাপ ভাগের মধ্যে বাংলাদেশ, ভারত, চীন, মায়ানমার, পাকিস্তান, মধ্যপ্রাচ্যের দেশগুলো, আফ্রিকার কিছু দেশ আমরা রয়ে গেছি। তাহলে আমাদের কিন্তু এই দিবসটা করে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাষ্ট্রের জনগণকে ব্যাপকভাবে এখানে সচেতন হওয়ার জন্য আবেদন জানায়। একটু আগে আমরা যে আলাপটা করতেছিলাম, গতবারে কিন্তু গত 2 বছর যাবৎ একটা থিম ছিল যে ডায়াবেটিসের হাত থেকে বাঁচুন পরিবারকে নিয়ে। আর এবারের থিম হলো ডায়াবেটিস নার্সিং ক্যান মেক ডিফারেন্স। এটার গুরুত্বটা হলো ডায়াবেটিসের একটা রোগীকে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ যে সেবা দিবে সব সময় এটা দরকার নাই। ডায়াবেটিস বিশেষজ্ঞ সেবার ধরনটা ঠিক করে দিবেন। একজন নার্স তখন বাকি কাজটুকু এডুকেশন এবং খাদ্য ব্যবস্থাপনায় সহায়তা করবেন। এবং পৃথিবীর যে উন্নত দেশগুলো বলতে আমরা যা বুঝি, যদি উন্নত দেশগুলো সব দিক দিয়ে মিলিয়ে বলি তাহলে আবারও সুইডেন, ফিনল্যান্ড, তারপরে সুইজারল্যান্ড, নরওয়ে, এইসব দেশে আসবে। ওখানে কিন্তু একজন ডাক্তার যখন একজন রোগীকে দেখা শেষ করেন, ওই ডাক্তারের রোগী দেখার জন্য 6 জন নার্স কাজ করে। তারা এই রোগীগুলোকে খাদ্য ব্যবস্থাপনা, জীবনযাপন ব্যবস্থাপনা এবং ব্লাড সুগার মনিটরিং এর কাজটা করে। যখন সমস্যা হয় তখন ডাক্তারের সাহায্য নেয়। তাহলে এই কাজটা কিন্তু আমরা বাংলাদেশ থেকে আমরা ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন, তারপরে ইউরোপিয়ান সোসাইটি ফর দ্য স্টাডি অফ ডায়াবেটিস, আমরা ওদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশে কিভাবে এই সেবাটা উন্নত করার চেষ্টা করছি। কিন্তু এই সেবার অবস্থা কিন্তু বাংলাদেশ নাজুক। অনেক দেশে, পৃথিবীর বেশিরভাগ দেশে খুব নাজুক। তাহলে সেটা কিন্তু এই দিবসটা আবারও ওই রাষ্ট্রের যারা ব্যবস্থাপনা দায়িত্বে আছেন তাদেরকে বোঝাতে চেষ্টা করছেন। কিন্তু আমি বাংলাদেশের মানুষকে যেটা বলতে চাই, আপনি শুধু আপনারটাই ভাবেন। আপনি ডায়াবেটিস আছে কিনা প্রথমবার জেনে নিন। জানার পরে আপনি কি অবস্থায় আপনার অবস্থাটা নিরূপিত হলো টেস্ট করে তার পরিপ্রেক্ষিতে ডাক্তারের পরামর্শ নিন। পরামর্শ ঘন ঘন নিতে হবে না। পরামর্শটা নিয়ে জীবনযাপনকে ডায়াবেটিসের হাত থেকে কিভাবে আদর্শীকরণ করতে হবে, রোগ মুক্তির জন্য যা যা পদক্ষেপ নিতে হবে সেটা শুরু করুন, বজায় রাখেন।
এটা বাংলাদেশের মানুষের জন্য আমি মনে করি বিশ্ব ডায়াবেটিস দিবসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ হতে পারে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনি যদি আমাদের রাজ টিভি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন। জি, যেহেতু ডায়াবেটিসের জটিলতা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আমরা তীব্র ঝুঁকিতে আছি। বাংলাদেশের সকল নাগরিক কেউ কিন্তু বলতে পারবে না, কোনো বয়স, কোনো পুরুষ মহিলা কিচ্ছু, কোনো এলাকা কেউ বলতে পারবে না যে আমি কম ঝুঁকিতে আছি। তাহলে ঝুঁকির মাত্রা নিরূপণ করে সজাগ হন, ডায়াবেটিসের আপনার অবস্থা জানুন, যা যা করলে মুক্তি পাবেন আজকে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করে ফেলেছি। নিজের জীবনে সেগুলো আপনি অ্যাপ্লাই করেন এবং ডায়াবেটিসের হাত থেকে আপনি যদি 90 বছর বয়সেও মৃত্যুবরণ করেন, ডায়াবেটিস না হয়ে মৃত্যুবরণ করেছেন, আমি সেটা দেখতে চাই। সেটা যদি করতে পারি, আমি যদি কাউকে এটা বোঝাতে সমর্থ হয়ে থাকি, তাহলে আজকের অনুষ্ঠান, আমি যদি আমার অবস্থান থেকে বলি যে আজকের অনুষ্ঠান সফল হয়েছে। অথবা একজন মানুষকে ডায়াবেটিস 40 বছর বয়সে হতো, উনি আমাদের এই আজকের অনুষ্ঠানের পরে ওটাকে পিছিয়ে 50 বছরে নিতে পারলেন, সেটাও সফলতা। একদিন পিছিয়ে দিতে পারলে সেটাও সফলতা। সেটা কিন্তু ওই যারা শুনছেন দর্শক, তাদের উদ্দেশ্যেই বলছি, আপনি নিজের জীবনকে বাঁচাবার জন্য, নিজের জীবনকে ডায়াবেটিসের হাত থেকে দূরে রাখার জন্য পদক্ষেপগুলো দূরে সরে আজকে থেকে পালন করা শুরু করবেন। স্যার, আমরা আশা করছি যে আপনার এই সুস্পষ্ট এবং সরল আলোচনার মাধ্যমে আমাদের দর্শক শুধু না, যারা যারা দেখবেন এই অনুষ্ঠানটি, তারা সবাই অনেক উপকৃত হবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও জ্ঞাপন করছি স্যার, আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শককে, রাজ টিভি এবং ডেল্টা ফার্মাকেও। স্যার, শুভরাত্রি আপনাকে। জি, শুভরাত্রি। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম ডেল্টা ফার্মা প্রেজেন্স স্বাস্থ্য আলাপন, পাওয়ার্ড বাই ইনফাজিম এম এবং লিনাটিন এম। এই আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, ডায়াবেটিক্সের জটিলতা এবং চিকিৎসা করণীয়, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ডেল্টা ফার্মা লিমিটেড। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি, ডায়াবেটিক্স, এটা আসলে খুবই ভয়াবহ পরিস্থিতিতে যাচ্ছে, কারণ আমরা যেভাবে জীবনযাপন করছি, আহ, আমরা আসলে অনেক ঝুঁকির মধ্যে আছি। স্যার বারবার বলছিলেন যে খাদ্য অভ্যাস এবং আমাদের জীবনযাত্রা খুবই অলস প্রকৃতি হয়ে গেছে, এবং আমাদের বেশিরভাগ খাবারই হচ্ছে কার্বোহাইড্রেট রিলেটেড বা শর্করা রিলেটেড, যেটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের পরবর্তী জীবনযাত্রার জন্য আসলে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ বহন করে, যেহেতু ডায়াবেটিক্স একটি নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার। সো এখন থেকে এই বিষয়টাকে আসলে সচেতন যদি ভাবে আমরা নিই, তাহলে এই বিষয়টাকে কিন্তু পরবর্তীতে মোকাবেলা করতে আমরা সক্ষম হব। রাজ টিভির সকল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.